Sanaul Dairy Farm would be the name of the proposed business. Issue is that, because all the investor will be at least after investing will be desiring to have at least a kind of recognition or a document on which they will at least know that this much is their investment, and probably they will be willing to transfer it to somebody else. So probably my just a small suggestion could be here that company structure will be expensive. Probably a simple partnership agreement can be signed by the investors. And that will be cheaper also, cost effective, sir. Good legal advice. Thank you. Thank you, sir. Thank you. We need that. Yeah. Any more questions, suggestions? Well, thank you. In that case, we give him a big applause. Thank you very much. Thank you. We move on to the next one. Thank you. So we go to the next one, Ahona Fashions Social Business Project, to be presented by Fokir Shokat and Binuara. আমার প্রশ্ন হলো যে আমরা যে ফিউচারে অহনা ফ্যাশনের জন্য ফিউচার যে বাজেটিং প্ল্যান করেছেন, আপনি বাজেট চাচ্ছেন মার্কেট থেকে বা ক্রাউড ফান্ডিং থেকে, ক্রাউড ইনভেস্টমেন্ট থেকে, এখানে আপনার যে ভবিষ্যতে যে খরচগুলো আছে, আপনি একজন ট্রেনার, আপনি যে আওয়ারটা আপনি ব্যয় করবেন ট্রেনিংয়ে, সেটা কিন্তু একটা কস্ট। আপনার আওয়ারের একটা ভ্যালু আছে। আপনি 1 ঘন্টা ট্রেনিং দিলে আপনার 1 ঘন্টার একটা ভ্যালু আছে। সো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এখানে আমরা যে সোশ্যাল বিজনেস প্ল্যানগুলো করছি, এখানে ক্যাপিটাল মেশিনারিজ ছাড়া অন্যান্য যে কস্টগুলো আছে এগুলো ছাড়া আমরা কেন ট্রেনিং R&D, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিংয়ের জন্য আমরা বাজেট করছি না? এটা বাজেট আমার এটা হলো যে এগুলোতে এই সেক্টরগুলোতে বাজেট করা উচিত। বা যারা জানেন না, যারা এই ছোট ছোট বিজনেস প্ল্যান নিয়ে কাজ করছেন, ওনারা এই 4-5টা কম্পোনেন্ট যেখানে গুচ্ছি যেভাবে উঠেছে, কীভাবে গুচ্ছি উঠেছে, ওনাদেরকে এটা দেখানো উচিত যে গুচ্ছি ভাবে উঠেছে। ক্রাউড ইনভেস্টমেন্ট জোগাড় ইউনুস স্যার আছেন, উনি জোগাড় করছেন বা উনি হেল্প করছেন, বাট এই যে কম্পোনেন্টগুলো আছে ফর ডেভেলপমেন্ট এ বিজনেস, সো এগুলোতে মনে হয় আমাদের একটু খেয়াল রাখলে আমরা আরো বেশি গ্রো করতে পারবো। এটা পরে গ্রুপ ডিসকাশনে আলাপ করা যাবে। এগুলো অনেকগুলো আমি নিজে ট্রেনিং দিয়েছি, এখানে জবাব দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে পরে গ্রুপ ডিসকাশন আসে। এনি আদার কোয়েশ্চেন? স্যার, আমার ম্যাক্রো পার্সপেক্টিভে কিছু প্রশ্ন ছিল। সেটা হলো, স্যার, আমরা এই যে প্রজেক্টগুলো সাবমিট করছি, আমরা কি কখনো একটু চিন্তা করে দেখেছি যে একটি কর্মসংস্থান সৃষ্টির জন্যে আমাদেরকে কত অর্থ ব্যয় করতে হচ্ছে, ইনভেস্টমেন্ট? নাম্বার 1। নাম্বার 2 হলো, যেহেতু আমরা এটাকে সোশ্যাল বিজনেস বলছি, সেহেতু সোশ্যাল পার্সপেক্টিভটাকে আমাদেরকে চিন্তা করতে হবে। যেমন বর্ডার এলাকার ছেলেমেয়েরা, ওরা চোরাচালানি, মাদকাসক্তি এরকম আনা নেওয়ার সাথে চিন্তা আছে, এই চিন্তা মাথায় থেকে উনি কাজটা করতেছেন। আবার অন্যান্য এলাকায় যদি আমরা আজকাল যেটা সারা পৃথিবীতে বলা হচ্ছে যে স্কিল বিজ, ইভেন বিদেশে আমরা যে শ্রমিক রপ্তানি করি, সেখানে আমাদেরকে একটা কথা বলা হচ্ছে যে তোমরা যে দেশের শ্রমিক চাচ্ছে, তারা কি ধরনের শ্রমিক চাচ্ছে সেই নিডটা অ্যাসেস করে তারপরে স্কিল বেসড ট্রেনিং দাও। তো আমরা যে বিজনেসগুলোই নেব, সেখানে স্যার আমরা ইকোনমিক্সের ভাষায় যে কথাটা বলি যে লোকালাইজেশন অফ ইন্ডাস্ট্রিজ, কিছু কিছু এরিয়া আছে, যেমন স্যার আমি আমার এলাকায় বলতে পারি ফুলবাড়িয়া তিশাল, ওখানে প্রচুর আনারস হয়। তো আনারস হলে পরে স্যার র মেটেরিয়ালকে ঘিরে এটাকে অনেকগুলো বিজনেস তৈরি করা যেতে পারে। কমেন্টটা ওনার প্রজেক্টের উপরে করেন স্যার। এটার প্রজেক্টের উপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখানে এরা যখন প্রজেক্টটা দেয় তখন কি এরা কি ডিসকাউন্টিং ফ্যাক্টরের হিসাবটা করে? 10 বছর পরে এই লাভটা দেখাচ্ছে, মাঝখানে টাকার মূল্যমান সেরকম আছে কিনা, ইন্টারনাল রেট অফ রিটার্ন এসব এক্সারসাইজ করে কিনা, এটা একটা চিন্তা মাথা রাখা দরকার। আর আরেকটা যেটা জিনিস হলো, সেটা হলো যে তারা যখন এই যে প্রজেক্টটা সাবমিট করছে, আমরা যখন বলি যে আমাদের দেশে লেবার ইন্টেনসিভ ইন্ডাস্ট্রি, কত টাকা খরচ করে কয়টা এমপ্লয়মেন্ট উনি ক্রিয়েট করতে পারছেন, এই জিনিসটা যদি মাথায় আসে তাহলে বোধ স্যার আরো ভালো হয়। ঠিক আছে, এটা পরে আলাপ করে নিন। থ্যাংক ইউ। মোর কোয়েশ্চেনস? এনি মোর? My question is যে এখানে যে আপনারা প্রোডাক্টসগুলো বিক্রি করছেন, এটা কি কোন মিডিয়ামের থ্রুতে, মানে আপনি কার কাছে সেল করছেন, যে আপনার কাস্টমার্স বেসিক্যালি? বেশিরভাগই মহিলা কাস্টমার, এরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিজেরাই ঘরে বসে বিজনেস করছে, আর কিছু কিছু শোরুমে মাল দেই। This is almost a small suggestion that
if producers এরকম যারা ফর এক্সাম্পল রুরাল এরিয়াস থেকে তারা যদি ঢাকা বা urban areas এর retailers এর কাছে if you distribute it through them, maybe retailers that solely have a corporate sort of commercial objective right now can also invest into social causes through essentially buying and reselling these products in their, say, respective stores and like আপনি যে ধরেন এখানে কোনো ঢাকা বা কোনো শহরের দোকানে যদি আপনি ব্যাগগুলো কাপড়গুলো তাদের কাছে বিক্রি করেন, তাদের কাস্টমাররা এই প্রত্যেকটা দোকানের জন্য একটা সোশ্যাল সাইড থাকলো যে তারা সোশ্যালি আপনার বিজনেসে ইনভেস্ট করছে আর আপনি আপনার প্রোডাক্ট তাদের থ্রুতে আপনাদের কনজিউমার এক্সপোজারটা অনেক বেশি হবে, আপনার প্রোডাক্ট ইজ সেলিং ইভেন্চুয়ালি। আপনি যদি এইখানে বা কোনো আরবান এরিয়াতে যদি আপনি একটু ধরেন কন্ট্যাক্ট করেন যে আপনার প্রোডাক্ট আপনি এইসব দোকানের থ্রুতেও সেল করতে পারেন। হ্যাঁ, আমি এরকমও দিতে পারি, কিন্তু এরকম এখনো আমার হাতে সেরকম কাস্টমার হয়নি যে আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন বড় বড় দোকানে দিব। আমার যারা মহিলা আছে তারাই মাল নেয়, আর আমার যশোরে প্রচুর কাস্টমার যাচ্ছে, এখন অনেকে চিনে যে ওখানে হস্তশিল্পের কাজ হয়, তারা যায়, সেভাবে নিয়ে আসছে। কি আমি চাচ্ছি যে এটাকে আরো বড় করার জন্য, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য, আর গ্রামীণ ইউনিট সেন্টারের মাধ্যম দিয়ে যদি আমার প্রোডাক্টটা বিভিন্ন জায়গায় যায় তাহলে সেটা আমি মার্কেট করতে পারবো আর আমি আরো কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবো, এটাই আমার আশা। এখন যেটা বিক্রি করেন, বিক্রি করতে কোনো অসুবিধা হয় না? অসুবিধা হয় না স্যার, যেটুক প্রোডাক্ট করি বিক্রি করতে সমস্যা হয় না, আরো প্রোডাকশন করতে পারি আমি। বাজারের কোনো সমস্যা নেই? না। ঠিক আছে, আরো বড় বাজার হবে যদি জি জি ভবিষ্যতে বার করতে পারেন। নূরজাহান। ধন্যবাদ আপনাকে। আমার একটা প্রশ্ন ছিল, আপনি বলেছেন আপনার 32 জন কর্মচারী আছে আপনার ফ্যাক্টরিতে আর 200 জন হলো মাঠ পর্যায়ে। তারা মাসিক, যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তারা মাসিক কত টাকা আয় করেন এবং যারা অফিসে করছেন তারা কত স্যালারি পাচ্ছেন? মাঠ পর্যায়ে যারা আয় করছে তারা সংসার করার পাশাপাশি হয়তো একটা নকশি কাঁথা বা একটা ওয়ালম্যাট বা একটা 3 পিস বা ব্যাগের কাপড়গুলা এই পিস হিসাবে করে। তারা ওইভাবে বেতন না, তাদের প্রোডাকশন কস্ট দেখা যাচ্ছে মাসে 1000 টাকা 1500 টাকা ইনকাম করে এক একটা মহিলারা এইভাবে। আর কোন প্রশ্ন? নাকি সব প্রোডাক্ট কি হ্যান্ডমেড অর মেশিন মেড? হ্যান্ডমেডও আছে, মেশিন মেডও আছে। এনি মোর? ইফ নট, আমরা তাদের জন্য দেয়ার ইজ ওয়ান, গো হেড। আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি যে বাংলাদেশে I also run one of the largest boutique house. We are importing about more than 10 to 15 crore of those kind of product which the customers they want. That is from the neighboring country, India and all other places. We tried our best to source locally. But the question is that, they cannot meet the expectation, like somebody gave a reference of Gucci, because Gucci has a quality, Gucci has a design. And আমি আপনাকে যেটা rather instead of asking a question from my experience. মাইক্রোফোনটা বোধহয় কাজ করছে না, শোনা যাচ্ছে না। জি, মাইক্রোফোন কাজ করছে? হ্যাঁ, আমি আপনাকে যেটা করব, I will just request you, because we buy worth about 10 to 15 crore worth of product every year. And this product we look in the country and the customer requirement, এটা আমাদের দেখতে হবে, because the buyer is the God. আমরা যদি তাদের রিকোয়ারমেন্ট যদি মিট না করি তাহলে হয় কি একটা মনোটনি এসে যায় ফ্যাশনে, কিন্তু ফ্যাশন ইজ এ ভেরি ডেঞ্জারাস বিজনেস। এখানে যদি মনোটনি একবার যদি এসে যায় তাহলে কিন্তু এই ব্যবসাটা আপনার চলবে না, চলবে না। হ্যাঁ, এবং আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিং করার জন্য ইউ হ্যাভ টু প্যাচ আপ উইথ সামবডি, লাইক ওয়েন ইউ আর টকিং উইথ the Gucci makes 90% of their product, or Unique, Burberry, Unique, any the good fashion, even the Marks Spencer, they make 90% of their product from outside. They don't have a factory by their own, hardly they have their factory, like even the Bata here. আপনি যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি দিতে পারেন, if you
can give what the market wants. কারণ আপনাকে দেখতে হবে যে মার্কেট আমাদের কি চাচ্ছে। হ্যাঁ তো মার্কেট যদি আপনি দিতে পারেন, I don't think you have a shortage of, it is a very wonderful project. এবং বাংলাদেশ যে কত টাকার এই প্রোডাক্ট ইভেন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে, which is more than 1000 crore. So this is a very, very big market. এবং আপনি যদি কারেক্টলি যদি আসতে পারেন, and you need any kind of help on this regard, surely we can cooperate with you and we can do the marketing for you and sales for you with a higher end profit, because গুচির একটা শার্ট বা গুচির একটা প্রোডাক্টের যেটা দাম is unbelievable. 400, 500, $600 নিচে তার কোনো প্রোডাক্ট নেই, কিন্তু তার কস্ট অফ প্রোডাকশন কত? কস্ট অফ প্রোডাকশন আর গুচির মার্কেট No, sir, sir, it will be very much possible from Bangladesh, because regarding even the garments factory, when it started, everybody said that it will fail. And today we are very successful. And we have the skill. We have the skill and people are doing it, sir. We are also procuring from the local market and we are also selling. But we are failing somewhere because the innovative design is not there. আপনার ডিজাইন মনোটনি এন্ড যেটা আপনার হ্যান্ড টু হ্যান্ড সেল এটা হয় না, দ্য ব্র্যান্ডিং আপনাকে করতেই হবে। হ্যাঁ সেই জন্য ফর আমি দ্যাট রিজন উই আর রেডি টু এক্সটেন্ড ইউ এনি কাইন্ড অফ হেল্প ফর মার্কেটিং ডিজাইন। শেষ করি আলোচনা, এটা শেষ। ওনার জন্য একটা জোরে হাততালি আমরা দিলাম। থ্যাংক ইউ, গুড লাক। পরে এগুলো গ্রুপ মিটিং আলাপ করে নিয়েন। নেক্সটটাতে আমরা যাই, এটা হলো রাইস হাস্ক ব্রিকেট ফ্যাক্টরি, জাহিদুল ইসলাম এবং ব্যবসা বিকাশ। প্রকল্পের লক্ষ্য এই কারখানায় নিজের কর্মসংস্থান যোগান এবং অন্যদের কর্মসংস্থানের যোগানে সহায়তা করা এবং বন এবং গাছ কাটা কমানো এবং কার্বন নিঃসঙ্গ কমানো। প্রকল্পের খরচ 8 লক্ষ টাকা, মেশিন খরচ 3 লক্ষ টাকা, আসবাবপত্র 50,000 টাকা এবং শেড তৈরি 2 লাখ এবং নিজের মূলধন 2.5 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা সহায়তা ঋণের জন্য আমি আবেদন করছি। আমি বিশ্বাস করি 5 বছরের মধ্যে আমি এই ঋণ শোধ করে দিয়ে আমি আবার পরবর্তী ঋণ নিতে পারি, সেজন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আর ঝুঁকি বিদ্যুৎ না থাকলে কর্মচারীরা অন্য অন্য কাজে নিয়োজিত থাকে, যেরকম বস্তা ঢালা এবং বস্তা মেরামত করা, লাকড়ি সাজানো গোছানো, এই সমস্ত কাজে নিয়োজিত থাকে। আমি যাতে মূলধনের টাকা পেতে পারি সে ব্যাপারে আপনাদের নিকট অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার প্রশ্ন। প্রতিবার লক্ষ্য করছি যে বিজনেসের ক্ষেত্রে যে রিস্ক ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করা হচ্ছে সেটা মনে হচ্ছে মানে আমি বলবো যে সেটা সাফিসিয়েন্ট মনে হচ্ছে না। এখন সবার কাছে কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রিস্ক ফ্যাক্টরগুলো আরেকটু অ্যানালাইসিস করা উচিত ছিল, এটা আমার মনে হচ্ছে। এটা পরবর্তীতে গ্রুপ মিটিং আলোচনা করো। যে সমস্ত ঝুঁকির কথা বলেছো বলি আর একটু আলোচনা করার দরকার ছিল। ঠিক আছে, আর একটু আর প্রশ্ন। এটা হলো যে ব্রিকেট তৈরি করবে রান্না করার জন্য, এতে কোনো ঝুঁকি নেই। এখানে কোনো ঝুঁকি নেই, ঝুঁকি পরিবর্তন নেই। ওই যে বিদ্যুতের ঝুঁকিটার কথা হ্যাঁ, বলেছো, বিদ্যুতের ঝুঁকি নেই। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ 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 থাকে, যে কোনো ব্যবসায় কিছু ঝুঁকি তো থাকবেই। আর কোনো প্রশ্ন বলো। আসলে এই বিজনেসটা কি আমি এখনো পরিষ্কার না, যদি আর একটু সহজ ভাষায় বলেন না। মানে এটা চাষটলে লাকড়ি, ওই গোল লাকড়ি, কালো লাকড়ি, হ্যাঁ তুষে তুষ থেকে ধানের তুষ থেকে তৈরি হয় কাঠ লাকড়িটা। আচ্ছা 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 আচ্ছা। এর তুষ থেকে একটা লাঠির মতো জিনিস, হ্যাঁ 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 স্যার। হ্যাঁ হ্যাঁ ওই হলো লাকড়ি। হ্যাঁ ওটাই ব্রিকেট। এই এরিয়ায় তুষ কি অ্যাভেইলেবল? জি স্যার। তুষ কি অ্যাভেইলেবল পাওয়া যায় কিনা বলছো? হ্যাঁ তুষ পাওয়া যায়, আশেপাশে অটো মিল গুলো আছে। টাঙ্গাইল কোথা থেকে পাও? কে দেয় তোমারে? এই অটো মিল আছে আর কি, অটোমোবাইল মিল। হ্যাঁ মিলের থেকে কিনে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি মন হিসাবে নাকি এই বস্তা হিসেবে? বস্তা হিসেবে। বস্তার দাম কত? বস্তা 100 টাকা প্রতি বস্তা। কত? 100 টাকা। 100 টাকা বস্তা, 100 টাকা। ওই 100 টাকার বস্তায় যখন লাকড়ি বানাবে তাতে কয়টা লাকড়ি হবে এবং তাতে কত পয়সা আসবে? 90 মণ মাল হবে আর কি, 250 বস্তা, 210 বস্তা প্রতি মেশিনে। একদিনে মাল হবে হলো
45 মণ, আর 105 বস্তা, আর 2 মেশিনে হবে হলো আপনার হলো 290 মণ, কিন্তু 210 বস্তা। যাক, মোটামুটি হিসাবটা আছে তার, প্রফিটেবল। জীবনে এভাবে তো কথাবার্তা বলিনি, তো সেই জন্য লাগতেছে আর কি। যেভাবে কেনাকাটা হচ্ছে সেভাবেই তোমার মাথায় আছে এটা। স্বপ্ন ধারণা করি নাকি আমি ডক্টর ইউনূস স্যারের সাথে আমি এইভাবে কথাবার্তা বলবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক। এখানে আরেকজনকে প্রশ্ন করবে, দেখো। আমার প্রশ্নটা হচ্ছে এটা যে এর চেয়ে সস্তায় অন্য কোনো অল্টারনেটিভ জ্বালানি আছে কিনা? একটা মানে চা স্টলই হোক অথবা যে কোনো, মানে যারা এটা ইউজ করে আলটিমেটলি সে কেন আপনার কাছ থেকে নিবে? তার জন্য তার কাছে কোনো পার্টিকুলারলি কারণ আছে কিনা যে সে আপনার কাছ থেকে নিবে, পার্টিকুলারলি সস্তা পাইতেছে? কেমন? হ্যাঁ, সস্তা পাইতেছে, ওরা কাটতে সুবিধা বেশি। এটাই কি একমাত্র কারণ নাকি অন্য কিছু আছে? এতে কম প্রাইসের কি কিছু আছে জ্বালানি? না, এই কাঠটা মনে করেন যে আগুনের হিটটা বেশি থাকে। বেশি থাকা বিষয় না, বিষয় হচ্ছে যে টাকা দিয়ে সেইটা নিবে, কথার কথা সে 10 টাকা দিয়ে কিনতেছে আপনার কাছে, কেমন? সে 60 টাকা দিয়ে বা 8 টাকা দিয়ে অন্য কোনো জ্বালানি পাইতেছে কিনা? না না না, এটা পাইতেছে না। এটা হ্যাঁ, এটা সস্তা, সস্তা এটা। আপনি যে জিনিসটা প্রোডাকশন করতেছেন লস হওয়ার কোনো প্রবাবিলিটি আছে কিনা? না, লসের কোনো প্রবাবিলিটি নেই। এর মধ্যে যত টাকা ইনভেস্ট করব তত টাকা আমি লাভ পাবো আর কি। এদিকে আমি একটু এক্সপ্লেইন করি। হ্যাঁ, সস্তা আছে, সস্তা হচ্ছে চোরা লাকড়ি। মানুষ যেটা করে জঙ্গলে গিয়ে একটা হচ্ছে গাছ কেটে শুকাইয়া সেখান থেকে নিয়ে আসে, 2 নম্বর হচ্ছে জঙ্গলে গাছ কেটে, যেহেতু গাছ কাটার সময় আবার ফরেস্ট অফিসাররা ধরে জঙ্গলের ভিতর কয়লাও বানায়, কয়লাও নিয়ে আসে। দোজ আর চিপার দেন দিস। বাট পিপল উড বি people in general, wherever you go, if they get briquette, it's quite affordable and they prefer it because এটার মধ্যে ধোঁয়া খুব কম হয়, খুব মানে সহজে জ্বলে। কাজে এটা এর চেয়ে ভালো বিকল্প আমার মনে হয় যে জ্বালানি কাঠের বিকল্প, যদি আমরা বলি যে ফুয়েল উডের বিকল্প, এর চেয়ে ভালো কিছু নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছেন আপনি। I have a question. একাধিক কোম্পানির নাম শুনলাম যার যার নিজের নামে, এবং অ্যাকচুয়ালি I cannot understand how it is social business. Dairy farm, his own name. Ahuna, another name. And a Lakdi, another name. এবং প্রত্যেক, বিশেষ করে শেষের যে লোক বক্তব্য রাখলেন উনি বললেন যে 5 লাখ টাকা বা 4 লাখ টাকা 5 বছর পর ফেরত দিয়ে আবার ঋণ নেবেন। কিন্তু সোশ্যাল কি আসলে, সোশ্যালি কি উপকার হলো, এটা আমার জানার ইচ্ছা, এবং এই 3 কোম্পানি থেকেই। ঠিক আছে, ওইটা পরে বৈঠকের মধ্যে আলাপ করে নিন, এক্স্যাক্টলি জানা যাবে কি জিনিস করছে। যেমন এই লাকড়ির ব্যাপারে যে একটা বললো যে গাছ রক্ষা করছে, যে গাছের বন গাছ কাটা কমানো, সেটি পরিবেশ ইত্যাদি অনেক রকম পরিবেশ, হ্যাঁ সেগুলো তারা ব্যাখ্যা করবে কোনটাতে কি উপকার হয়। তাহলে আমরা এখানেই শেষ করি, সবাই একটু জোরে তালি দিই তার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমাদের চায়ের বিরতি। Let's begin our second part of the session of presentation, 5 minutes presentation and 10 minutes discussion. We have first one coming up with Habib Dairy Farm. Habib Dairy Farm, it will be presented by Habibur Rahman. বিগত বছরের অভিজ্ঞতা থেকে একটা জিনিস দেখেছি যে এই ব্যবসায় একটা গরুতে আমার যে গরুগুলা মানে যেগুলো ক্রস বা হাইব্রিড গরুগুলা, জার্সি গরুগুলা, এগুলা প্রত্যেক দিন প্রায় 10 থেকে 12 কেজি দুধ দেয়। তো এগুলো কিনতে, এগুলা প্রত্যেক বছরে আমার দেখা যাবে কি 1 লক্ষ টাকার দুধ দিবে, কিন্তু খাবে হচ্ছে মাত্র, মানে এক কথা আমার খরচ হবে টোটাল পুরা বছরে 47,000 টাকা, তো বাকিটাই হবে আমার লাভ। তো সেই হিসেবে আমি খুবই স্ট্রংলি কনফিডেন্ট যে এই ব্যবসায় অনেক প্রফিটেবল বিজনেস আমি মনে করছি। আর আমার এই বিনিয়োগের লক্ষ্য হবে আমার নিজের কর্মসংস্থান সৃষ্টি করে নিজেকে স্বাবলম্বী করা। আমার এখানে খরচ বাবদ আমি 6,20,000 টাকা, এর মধ্যে আমার 6টা গরু কিনতে খরচ হবে 4,50,000 টাকা প্রায়, একটা 75,000 টাকা হিসাবে। আর আমার যে টিন শেড আছে এটাকে এক্সটেন্ড করতে হয়তো অলমোস্ট 1 লাখ টাকা লাগবে। আর এখানে আমার কিছু ম্যাটেরিয়াল এক্সপেন্সেস হয়তো 40,000, আর
আমি ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল এখানে 25,000 টাকা ধরেছি, যেটা যেহেতু আমার মানি রোলিং করবে পার ডে, আমি কেনার পর থেকে আমার ইনকাম সোর্সটা আমি দেখতে পাবো, এই জন্য আমার ওয়ার্কিং ক্যাপিটাল অলমোস্ট 25,000, দ্যাটস ইনাফ আই থিঙ্ক। আর এরপরে আমি একটা ফিনান্সিয়াল প্রজেকশন দেখিয়েছি, যেটাতে আমি খুবই স্ট্রংলি আশা করছি যে আমি প্রথম বছরে 2 লক্ষ অলমোস্ট 2,50,000 টাকা প্রফিটের আশা করছি, এবং এভাবে করে আর প্রত্যেক বছরে আমি আমার একটা প্রজেক্টে একটা গড়ি করে অ্যাড করব, যেখানে 5th ইয়ারে যে আমি 8,45,000 টাকা অলমোস্ট প্রফিট আশা করছি। আর প্রত্যেক বিজনেসের মধ্যে যেমন রিস্ক ফ্যাক্টরগুলো থেকেই যায়, তো এখান থেকে আমার বিজনেসটাও আমি মনে করি মুক্ত না, আর রিস্ক থাকবে, বিজনেসে রিস্ক ছাড়া বিজনেস হয় না, আমি স্ট্রংলি বিলিভ করি এই জিনিসটা। যেমন আমার রিস্ক ফ্যাক্টরগুলো হচ্ছে এখানে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে হয়তো আমার মিল্ক সেলিংয়ের ব্যাপারটা একটু বিঘ্ন করতে পারে, তারপরে আমার কিছু মেটাবলিক ডিসঅর্ডার্স থাকতে পারে, যেগুলো ডিজিজ, রেসপিরেটরিস, এপিডেমিক্স এক্সেট্রা। তো তারপরে থাকতে পারে চুরির বিষয়টা, গরুর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এটা, আমার যেহেতু অলরেডি আছে, আমি এক্সপিরিয়েন্সড এই ব্যাপারে। তারপরে আরও একটা দেখা দিতে পারে যেমন ফুড স্কারসিটি ইন রেইনি সিজন। তো আমি এইগুলোর জন্য আমি মনে করি এই রিস্ক থাকবেই, কিন্তু আমি বিগত বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এগুলো যদি আমি একটু ট্যাক্টফুলি কেয়ার করি, তাহলে এগুলো সব কিছুই ওভারকাম করা সম্ভব। যেমন আমি ডিজিজের কথা বলবো, এক্ষেত্রে আমাদের 2টা গরু যেহেতু আছে, এখানে আমার একটা ফার্ম, এই ফার্মেই আমি ডক্টরের সাথে নিয়মিত যোগাযোগ মেনটেন করি। আর পলিটিক্যাল ব্যাপারটা আমাদের ওখানে এরকম না, বিকজ আই সেল ইট ইন এ লোকাল মার্কেট। আর আরেকটা বিষয় থাকছে যে আমার চুরির বিষয়টা, এখানে আমরা পাহারার ব্যবস্থা করি সাধারণত। আর আমি এই ফার্মের সাথে সাথে আমি আরেকটা ভিশন রেখেছি যে আমি উইদিন 10 ইয়ার্স আমি একটা এগ্রিকালচার ফার্ম করতে চাই, যেখানে আমি প্রডিউস করব বিভিন্ন ভেজিটেবলস, মিট, ফিশ, এগুলা। সবার কাছে মঙ্গল কামনা করছি। আর লাস্টে আপনারা দেখছেন যে আমার কিছু ফটো স্লাইডে দেখতে পাবেন। লাস্টে এটা আমার নিজের ফার্মের, এক্সিস্টিং ফার্মের। তো সবাইকে ধন্যবাদ। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আমার এই ফার্মের ব্যাপারে। আপনার এখানে পার কেজি দুধ কত টাকা করে বিক্রি করবেন? এখানে বিভিন্ন ডে আছে, ডেতে বিভিন্ন ভ্যারি করে, বাট আমি অ্যাভারেজ ধরেছি 45। এখানে আরও অনেক বেশিও বিক্রি হয়, তবে ওভারঅল আমি 365 ডেজ, অর্থাৎ পুরা বছরে আমি অ্যাভারেজ 45 টাকা নিচে নামে না, তবে আরও বেশি হয়। অ্যাভারেজ করলে হয়তো এরকমই থাকবে, অর্থাৎ 50, 55, 60 বিভিন্ন রেটে। কিন্তু আপনার মানে প্রোডাক্টের, আপনার মিল্কের কি স্পেশালিস্টই আছে যার কারণে হচ্ছে বায়ার আপনার কাছ থেকে কিনবে, কাস্টমার আপনার কাছ থেকে নিবে কি কারণে? অন্য জায়গায় তো অনেক কমে পাওয়া যাচ্ছে। না, এখানে আমার লোকাল এরিয়ার কথা আমি বলবো, এখানে আমি বাইরের ব্যাপারগুলো জানতে পারবো না, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে দুধ অলরেডি এখনো বিক্রি করছে, কালকে পরশুদিন, আমি প্রত্যেক দিনই রেটগুলো আমি মানে এগুলো আপনাকে বলতে পারবো। তো আমার এরিয়ার স্পেসিফিক এরিয়াটার কথা আমি বলেছি, বাট বাইরের বিষয়গুলো আমি বলতে পারবো না। থ্যাংক ইউ। দুধ বিক্রি করতে কোনো অসুবিধা হয় না কোনো সময়, এটাই তো? না স্যার, কোনো সময় সমস্যা হয় না, এবং খুব ডিমান্ড। আমাদের ওখানে ফার্ম নাই, আমি দেখেছি যে কেন যে মানুষ এই ব্যবসায় নামছে না আমি বুঝছি না, ফার্ম নাই ওখানে, এবং প্রচুর ডিমান্ড দুধের। দেখি এখানে পেছনে একজন। কোশ্চেনটা হচ্ছে, আপনি নিশ্চয়ই আপনার বাড়িতেই ফার্মটা দিয়েছেন, তো আপনার বাড়ির যে স্পেসটা আপনি ইউজ করতেছেন সেটার কস্টিং, আপনি যদি সেটা অ্যাজ এ ফার্ম ইউজ না করতেন, হয়তো আপনি ভেজিটেবল কাল্টিভেশন করতেন বা কোনো কিছু করতেন, তো এটার কস্ট আপনি ক্যালকুলেট করেছেন কিনা? আরেকটা হলো সেই সাথে আপনি নিজে একজন গ্রাজুয়েট, তো আপনি হয়তো একটা জব করলেও আপনার একটা ভালো স্যালারি আসতো, তো সেটা আপনি বিবেচনা এনেছেন কিনা আপনার ফার্মিং এর ক্ষেত্রে? আচ্ছা, আমি জবের বিষয়টা, জব তো সবাই করে, বাট এখন দেখতে পাচ্ছি যে আসলে নিজে কিছু করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এটা আসলে সত্যি অনেক স্যাটিসফ্যাক্টরি একটা ব্যাপার। কারণ এইখানে আর সোশ্যাল বিজনেসটার মূলই আমি মনে করি সেইটা, যেটা ডক্টর ইউনূস স্যার দেখিয়েছেন, সবাইকে জাতি আজ দেখছে, সারা বিশ্ব আজ তাকিয়ে আছে সেদিকেই। তো এই পার্সপেক্টিভ থেকে আমার এগুলো মানে চিন্তা ভাবনা, এবং আমি মনে করি যে আমি সফল হব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। মাইক্রোফোনটা কাজ করতেছিল না? আচ্ছা, আমি একটু বলি, আপনি ঢাকা ভার্সিটি গ্রাজুয়েট, এবং এখানে মানে সামাজিকভাবে কোনো মানে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন কিনা যে ডেমোলিয়েশন, যে ইউনিভার্সিটিতে পাশ করে অনেক গরুর কাজ করে, আর একটা হচ্ছে বাগাটের থেকে আপনার বাড়ি কত দূর? কারণ বাগাট এরিয়ায় অনেক এই ধরনের গরুর ফার্ম আছে। এটা আমার বাড়ির সাথেই এরিয়াটা। আর দ্বিতীয়ত ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে কেন করছি এটা, আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে আসাই মনে হয় এই জন্য যে
কিছু একটা শিখতে পেরেছি বা আমার চিন্তা ভাবনা প্রকট হচ্ছে এই জায়গাটাই। ইভেন আমি আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমি একদম বিনা স্বার্থে, যেটা আমি বাড়ি গিয়ে আরেকটা কাজ করেছি আমার গ্রামে, একটা শুধুমাত্র ডক্টর ইউনূস স্যারকে ফলো করে আমার গ্রামে 36 জন মেম্বার নিয়ে আমি একটা সমিতি করেছি, যেটা সবাই লেখাপড়া করে ওদের বিভিন্ন পারপাসিভলি আমি আমার টাকা বাঁচিয়ে তাদের জন্য অনেক কিছু করে থাকি। এদিক থেকে আমি মনে করছি যে সোসাইটির জন্য অনেক কিছু করা দরকার আসলে। হ্যাঁ, নিজেরটা হয়ে যাবে, আমি শিওর এর মধ্যেই নিজেরটা হয়ে যাবে, বাট সাথে সাথে আরো অনেক কিছু হবে। আই স্ট্রংলি বিলিভ ইট। থ্যাংক ইউ। এদিকে কে পেছনে, এদিকে, তারপর লতিফ সাহেব। থ্যাংক ইউ হাবিব, মিস্টার হাবিব, আপনার বাড়ি তো মাগুরা, তাই না? আচ্ছা, আপনি আপনার প্রফিটের দিকটা আপনি বলতে খুব ফলো করে বলতেছেন, বাট আমি আপনার চ্যালেঞ্জগুলো দেখতেছিলাম যে আপনার বাড়ি থেকে নর্মালি আমরা যেটা দেখি বা আমরা গ্রামের ছেলে আমরা জানি, নর্মালি আমরা কোন সময় যদি এরকম প্রবলেম হয় যে আমাদের গরু বা হাঁস মুরগি মানে আমাদের একটা ফার্ম ছিল, যেটা এই মুরগির ফার্ম ছিল, সো আমরা বার্ড ফ্লুতে অ্যাটাক করে আমাদের পুরা টোটালি প্রায় 45,000 মুরগি মারা গেছিল। সো আমরা ডক্টরের কোনো প্রোটেকশন পাই নাই বা অন্য কোনো প্রোটেকশন পাই নাই বা মেডিসিনের সাপ্লাইও কম ছিল। সো এই দিক থেকে আমি চিন্তা করে বলতেছি যে আপনার এই গরু সেভ করার জন্য বা আপনার ফার্মটা সেভ করার জন্য এই মেডিসিনের অ্যাভেলেবিলিটি কেমন আছে এবং আপনার ডক্টর সাপোর্টটা কেমন আছে, সেটা যদি আমাদেরকে একটু বলেন তাহলে আর ভালো হয়। আরেকটা ব্যাপার ছিল ফার্মের ক্ষেত্রে, যেহেতু আপনি বড় ফার্ম করতেছেন, সেক্ষেত্রে ফুডের একটা ব্যাপার থাকে, সেটা নর্মালি আমরা দেখি যে এই ফার্মের জন্য এই ফার্মের জন্য যে অনেক জায়গায় যে চাষ করে, খাবার চাষ করে বা ঘাস বড় বড় ঘাস করে চাষ করে, সেই ক্ষেত্রে আপনার মানে প্রিপারেশন কোন দিকে, যে আপনি এই ফুডগুলা কোথা থেকে কালেক্ট করবেন বা এগুলা একটু ডিটেল বললে আমাদের জন্য ভালো হয়। থ্যাঙ্কস ফর রাইজিং স্যার। সব প্রশ্নের উত্তর দিতে হবে না, যেগুলো জরুরি মনে করো সেটা বলো। এখানে ওই খাবার সবের মধ্যে আলোচনা, খরচের বিষয়টা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি খাবারগুলা সেকেন্ডারি কোনো মার্কেট থেকে কালেক্ট করি না, একেবারে যেমন আমি ভুসিগুলা খোলগুলা এগুলা যেখানে বিভিন্ন মিলে যেখানে প্রডিউস করে বা আসে সেখান থেকে কিনে নিয়ে আসে খুবই কম রেটে। আর সেইখানটাতে, আর এখানে আমার যেহেতু প্রজেক্টটা এখনো বড় মানে বড় আকার এক্সপ্যান্ড করবে না, দেখা যাবে আমার যে কয়টা গরু অর্থাৎ 8টা, তো এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। হয়তো পরবর্তী একটা বিবেচনা আমার থাকবে যে পরবর্তীতে আমি আরো অনেক বড় ফান্ড হলে হয়তো সেই সময় জমি নিয়ে ঘাস লাগানোর ব্যবস্থা করব, বাট আপাতত ভাবছি না। আমি মনে করছি যে আমি বাইরের যে মানে যেগুলো দুধ বাড়ায় এমন খাবারগুলো যদি আমি ওই প্রাইমারি মার্কেট থেকে কিনে আনি, যেটা একদম যেখানে তৈরি হচ্ছে, তাহলে আমার মনে হয় না যে মোটামুটি আমার খরচের সাথে আমার প্রফিটের জায়গাটা ম্যাচ করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লতিফ সাহেব, এনি কোশ্চেন? লতিফ সাহেব। জি, আপনাকে ধন্যবাদ যে আপনি অনেকেরই ধারণা যে 2টা গরু দিয়ে একটা ভায়াবল খামার করা যায় না। আপনি যে তথ্য উপস্থাপন করেছেন, আপনি দেখিয়েছেন যে আপনার এটা ভায়াবল, তো এবং আপনি 8টাতে যেতে চান। আপনি যেহেতু একজন শিক্ষিত উচ্চশিক্ষিত যুবক এবং আপনি দুধকে নিয়েই সব চিন্তা করতেছেন, দুগ্ধজাত প্রোডাক্টের কথা চিন্তা করতেছেন কিনা? কারণ আপনি অনেকগুলি রিস্কের কথা বলেছেন। এই রিস্ক মিনিমাইজেশনে আপনি যদি একটা বিকল্প, তার সাথে বিকল্প বলবো না, তো পাশাপাশি যদি আপনি দুগ্ধজাত প্রোডাক্ট যেগুলি আরেকটু স্থায়ী, 1 দিন 2 দিন 10 দিনে নষ্ট হয় না, মিষ্টি আছে, তারপরে আপনার কি বলে পনির আছে, দই আছে বা বাটার আছে, মাখন আছে, এই জাতীয় কোনো চিন্তা করতেছেন কিনা? স্যার আমি ওটা বলেছি, আমার ওই ভিশনের মধ্যে আমি থাকবে যে আমি হয়তো এর পাশাপাশি আরো কিছু মানে যেগুলো পার্মানেন্ট বিজনেস টাইপের এগুলা তো মানে শুরু করার আমার চিন্তা ভাবনা আছে, বাট এখনো আমি এগুলোর কোনো মানে সার্টেন কোনো প্ল্যান তৈরি করিনি, তবে আমার চিন্তা ভাবনার মধ্যে আছে। ধন্যবাদ স্যার আপনাকে। ভাস্কর, আমি এখানে যেটা দেখছিলাম যে আপনার এখানে ফাইন্যান্সিয়াল সেট ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট, এটা প্রতি মাসে প্রতি বছরে 20,000 করে এটা ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে 10%, কিন্তু প্রজেক্টেড কস্টে যেটা দেখতে পাচ্ছি যে ম্যাটেরিয়ালস ইনপুট 4,50,000 টাকা হলো গিয়ে কাউজ অ্যান্ড শেডস এক্সটেনশন 10,000 টাকা, তো প্রায় 5.5 লাখ। সেট এক্সটেনশন 1 লাখ টাকা, 10,000 না, তো 5.5 লাখ টাকা মোটামুটি আপনার ফিক্সড অ্যাসেটে চলে যাচ্ছে। সো এটার যদি 10% করে ডেপ্রিসিয়েট করেন তাহলে একটু অ্যামাউন্টটা বেশি আসবে।
মোর দ্যান 20,000। আর এখানে এটা এই জন্য বলছি কারণ কাউজ কিন্তু একটা গরুর একটা এখানে আরেকটা ব্যাপার আছে, আমি আপনাকে ধন্যবাদ আপনাকে এটা তোলার জন্য। সেটা হচ্ছে যে আমার গরু আমি একটা করে যোগ করব, ওখানে দেখিয়েছি যে একটা করে যোগ করব আমার মানে প্রফিটের জায়গা থেকেই, কিন্তু আমার প্রত্যেক বছরে দেখা যাবে গরু তো দেখা যাবে 8টা হলে পরে 8টা বাছুর দেখবো আমরা, হয়তো এটা করতে পারে, তবে 8টা মোটামুটি 8টা আমি এক্সপেক্ট করতে পারি 8টা গরু থেকে। আর এই বাছুরগুলো দেখা যাবে প্রত্যেকটাকে আমি বিক্রি করব না, দেখা যাবে এখানে আরো বাছুর যোগ হবে যেগুলো আমি 5 বছর পরে পূর্ণাঙ্গ একটা গাভী হিসেবে আমার ফার্মে দেখতে পারবো, যেটা ফার্ম একদম অ্যাট লাস্ট আফটার 55 ইয়ার্স আমি দেখবো আমার ফার্মে প্রায় আপ টু 20 কাউস আমার ফার্মে। তখন দেখা যাবে ডেপ্রিসিয়েশন 10%, যেটা স্টেট লেভেল আমরা থিওরিটা অ্যাপ্লাই করলেও দেখবো যে আমার ফার্মে যে গরুর সংখ্যা হয়তো এখানে আমার 5,40,000 মানে 5,40,000 টাকা থেকে হয়তো কমে আসবে ডেপ্রিসিয়েশন 10% হিসাব করলে, কিন্তু ওই দিক থেকে আমার বাছুর সেভিং দেখা যাবে 8টা বাছুর থেকে আমি 2টা বিক্রি করছি আর বাকি 6টা থেকে যাচ্ছে, বা আমি শুধু বকন বাছুর করে রাখবো যেটা মেয়ে বাছুর আর কি কথাই, তো সেটাকে আমি রেখে দিব, তখন দেখা যাবে লাস্টে অনেক হয়ে যাবে মানে 25, 30 বা অলমোস্ট আর কি। সেটা আসলে ব্যালেন্স শিটে অ্যাসেট অ্যাডিশন হিসেবে আসতে পারে, কস্ট আসলে ব্যালেন্স শিটে আমি আমার বাছুর বিক্রি বাবদ দেখিয়েছি 40-50 টাকা, এক একটা বাছুর এগুলো প্রায় অনেক টাকা করে বিক্রি হবে, 20,000 অলমোস্ট 20,000 আই থিংক। আর আরেকটা জিনিস লতিফ স্যার যেটা বলছিলেন যে আপনার প্রোডাক্টের ডাইমেনশন যদি আপনি বাড়াতে পারেন, যে মিল্কের বিভিন্ন প্রোডাক্ট ডেইরি প্রোডাক্টস আসতে পারে, যে চিজ, দই, এগুলো। সো আমার যেটা মনে হয় যে আপনার এরিয়াতে যেহেতু বলছেন ডিমান্ড আছে, প্লাস আরেকজন কোয়েশ্চেন করছিলেন যে কেন আপনার কাছ থেকেই কিনবে। সো আমার যেটা মনে হয় যে আপনার যদি ডাইমেনশন বাড়ে তাহলে হয়তো বা আপনার এটা একটা ইউনিক সেলিং প্রপোজিশনও হতে পারে, যে আপনি ওই এরিয়াতে দুধও সেল করছেন, সাথে হলো এই যে এই ধরনের প্রোডাক্টও সেল করছেন। এই তো, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এনি কোশ্চেন? বাড়ি আমি তো সবসময় গরুর খামার সাপোর্ট করি, যেহেতু আমি লাইভ স্টক ফাউন্ডেশন দেখি, তো অঙ্ক যত সহজ যত দ্রুত পাতায় পাতায় যায়, গরুর খামার কিন্তু অত সহজে যাবে না, পরিষ্কার। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। বার্ড ফ্লুর কথা বলছেন, বার্ড ফ্লু আসলে হাজার হাজার মুরগি একদিনে মারা যায়, গরুর ক্ষেত্রে সেটা হয় না। গরু ধীরে সুস্থ, আমি শেষ করি, গরুর ক্ষেত্রে ধীরে সুস্থ হবে। একটা রোগ আসে, সেটা কালীভদ্রে যে সমস্ত জায়গায় পানি থাকে, অ্যানথ্রাক্স বা ওই ধরনের হলে তাৎক্ষণিকভাবে মারা যায়, আদারওয়াইজ তাৎক্ষণিকভাবে কোনো গরু মারা যায় না। আর একটা বলছেন যে ডক্টর সাপোর্ট এখন উপজেলা লেভেলে সব জায়গায় আছে, কিন্তু সেও পাবে, মাগুরাতেও আছে, মেডিসিন সাপ্লাইও আছে, কিন্তু দুধের দামের যে কথা বলছে এটা ওটা হবে না। কারণ হলো যে দুধ এখন গ্রামে গঞ্জে 30 থেকে 35, এই মিল্ক ভিটা বা অন্য কেউ 70 টাকা বিক্রি করে বলে যে আমার গ্রামের ওই দুধ 70 টাকা বিক্রি করতে পারবো, এটা ধারণা করার কোনো ঠিক নাই। আর একটা উনি বললেন যে খুব স্বল্প দামে খাদ্য নিয়ে আসবো, কোনো জায়গায় স্বল্প দামে খাদ্য নেই। ভালো খাদ্য তৈরি করতে গেলে 1 কেজি খাদ্যে 37-38 টাকা লাগতেছে, আমি নিজেও ফিডমিল চালাতে পারতেছি না, মানুষ কেনে না, ভেজালটা কিনে নিয়ে আসে 25 টাকা দিয়ে, সেখানেও সতর্ক থাকা। এই বিষয়গুলো দেখলে পারবে, কোনো অসুবিধা নাই, তবে বুঝে শুনে কাজ করতে হবে একটু। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। আমি আর এখানে বলতে হবে না, এটা গ্রুপ মিটিং এ থ্যাংক ইউ স্যার, আমরা সবাই মিলে হাবিবের জন্য জোরে হাততালি, উইশিং ইউ অল দ্য সাকসেস। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এটা হলো শামীম নার্সারি, নবীন উদ্যোক্তা শামীম নার্সারি, প্রেজেন্ট করবে শামীম সরকার। বিশ্বাস করি প্রথম বছরে আমার লাভ হবে। প্রকল্পের উদ্দেশ্য নিজের কর্মসংস্থান করা, অন্যের জন্য কর্মসংস্থান করা, বন কমে যাওয়ার শূন্যস্থান পূরণ করা, বেশি অক্সিজেন তৈরি ব্যবস্থা করা, উৎপাদন বাড়ানো যাতে মানুষের প্রশান্তি পায়, কাঠের উৎপাদন বাড়ানো এবং মেটানো, ঔষধি গাছের উৎপাদন বাড়ানো, বাংলাদেশের মানুষের ভিটামিন অভাব পূরণ করা, পরিবেশ ভালো রাখা, অর্থ করা। এখন প্রকল্পের খরচ হয়ে সর্বমোট 12,25,000 টাকা। এর মধ্যে জমি লিজ আছে 2,16,000 টাকা, টপ ও চারা ক্রয় 7 লক্ষ টাকা, বীজ ও পলিথিন ব্যাগ 1,30,000 টাকা, অন্যান্য খরচ হলো 1,97,000 টাকা। আমার কাছে বর্তমানে আমার কাছে কেস আছে 5,65,000 টাকা। এখন আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি 6,60,000 টাকা। আমি বিশ্বাস করি 5 বছরের ভিতরে এই সহায়তার মূলধন আমি পরিশোধ করতে পারবো।
তবে লাভ যদি বেশি হয় আমি 5 বছর আগে এটা পরিশোধ করে ওই আপনারা আবার মানে ঋণ আমি মানে নেব। আসসালামু আলাইকুম। যখন আপনি কোনো চারা বাজারজাত করবেন খেয়াল রাখতে হবে যে ইউ আর রাইট প্রোডাক্ট। সো নার্সারির একটা গাইডলাইন আছে যে নার্সারি করতে হলে ইউ হ্যাভ টু ফলো প্রিন্সিপলস, ইউ হ্যাভ টু মেইনটেইন সাম সো এগুলোর জন্য করতে গেলে একটা নার্সারিকে যখন ব্যবসা নেবেন তখন মনে রাখতে হবে যে ব্যবসাকে শুধু ব্যবসা দেখলে হবে না, এগুলো আছে সেটা মেনে চলতে হবে। Prometheus present. He already has a livestock farm, and as an extension to this, he wants to start this business. And he has been doing a little bit of trading, but not that much, and he wants that as an extension. The next slide, please. The objectives are all aligned, which include self-employment of the entrepreneur, creating employment opportunities for others. The business is valued at 3,30,000 taka. He'll be providing 1,30,000, and the rest 2 lakh he has requested as funding. The investment breakdown and the other details will be provided by our member who has actually visited his business and seen all the details. I'll pass it on to Mr. Barkat Hussain. এখানে তার নিজস্ব ইনভেস্টমেন্ট আছে 1,30,000 টাকা, যেটা 80,000 টাকা তার রাইস এবং ডেইরি ফিডে ইনভেস্টমেন্ট করা আছে, আর শপ রেন্ট হিসেবে তার 50,000 টাকা অ্যাডভান্স দেওয়া আছে, টোটাল 1,30,000। সে ইনভেস্টরের কাছ থেকে সে 2 লক্ষ টাকা এক্সপেক্ট করতেছে। তার ভিতরে সে 1,70,000 টাকা রাইস এবং ডেইরি ফিডে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে। ফিক্সার্স অ্যান্ড ফিটিংসের সে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে 18,000 টাকা। 12,000 টাকার জন্য একটা ওয়েট মেশিন কিনতে চাচ্ছে, টোটাল 2 লক্ষ টাকা। আর ইনভেস্টর এবং তার নিজস্ব সেলফ ইনভেস্টমেন্ট নিয়ে টোটাল 3,30,000 টাকা সে তার প্রজেক্ট মিনস অফ ফাইন্যান্সে এখানে সে তার নিজস্ব ইনভেস্টমেন্ট 1,30,000 টাকা, যা 39% রিপ্রেজেন্ট করে, এবং ইনভেস্টরের কাছ থেকে যে মানে এক্সপেক্ট করতেছে সেটা 2 লক্ষ টাকা, 61%। নেক্সট, তার এক্সিস্টিং বিজনেস থেকে তার টোটাল ডেইলি 2,000 টাকা সেলস থেকে টোটাল 7,20,000 টাকা ইয়ারলি সেলস করে। অ্যাট দ্য এন্ড অফ ইয়ার তার 21,600 টাকা বর্তমানে তার প্রফিট হচ্ছে। নেক্সট, আর তার প্রপোজড বিজনেস থেকে সে এক্সপেক্ট করতেছে যে ফার্স্ট ইয়ার শেষে তার টোটাল 38,500 টাকা তার টোটাল সেলস থেকে এবং টোটাল এক্সপেন্ডিচার বাদ দেওয়ার পরে প্রফিট থাকবে, এবং অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার শেষে তার কিউমুলেটিভ প্রফিট, যেটা আফটার দ্য রিটার্ন অফ ইনভেস্টর্স ইনভেস্টমেন্ট, টোটাল থাকবে 1,97,495 টাকা। নেক্সট, এখানে তার ব্রেক ইভেন পয়েন্টে সে প্রথম বছরেই সে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবে, যেটা মান্থলি তার 48,276 টাকা বিক্রি করলে সে পৌঁছাবে, এবং ইয়ারলি 6,34,483 টাকা বিক্রি করতে হবে ইয়ার ব্রেক ইভেন পয়েন্টের জন্য। আর ক্যাশ ফ্লোর ক্ষেত্রে তার এক্সিস্টিং বিজনেসের ক্যাশ ফ্লোটা সেখানে তার ইন্ডিং ব্যালেন্স সারপ্লাস 21,600 দিয়ে সে শুরু করবে, এবং ইনভেস্টরের 2 লক্ষ ফান্ড এবং তার নিজস্ব সেলস থেকে এবং প্রফিট সহকারে 2,72,900 টাকা থেকে টোটাল এক্সপেন্ডিচার সেগুলো বাদ দেওয়ার পরে তার ক্যাশ সারপ্লাস থাকবে অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার 24,900 টাকা, এবং অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার শেষে 33,495 টাকা। আর ওনার্স ইকুইটি স্টেটমেন্টে এখানে তার নিজস্ব ইনভেস্টমেন্ট 1,30,000 টাকা, এবং ইনভেস্টরের কাছ থেকে যে শেয়ারটা সে এক্সপেক্ট করতেছে 2 লক্ষ টাকা সরে 3,30,000 টাকার, সে ইনভেস্টরের সব টাকা রিটার্ন দেওয়ার পরে অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার তার নিজস্ব ইনভেস্টর, যেটা 1,30,000-এর সাথে ওই যেটা ফাইন্যান্সিয়াল প্রজেকশনে দেখানো হয়েছিল যে 1,97,495 টাকা অ্যাড হয়, 3,27,495 টাকা তার টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ দাঁড়াবে গিয়ে নিজস্ব। আর আউটকামস এখানে তার 3,30,000 টাকা ইনভেস্টর সে স্টার্ট করতে চায়, এবং অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার শেষে 3,27,495 টাকা তার তো মানে ইনভেস্টমেন্টের পরিমাণ দাঁড়াবে। আর সে এখানে লোকালি সে বিভিন্ন ধরনের কোয়ালিটি এবং ডিমান্ডেবল প্রোডাক্টস বিক্রি করবে, যেগুলো তার রাইস, যেগুলো মানুষের জন্য, আর যে ডেইরি ফিড সেটা তার নিজস্ব বাড়িতে যেটা আছে, যে একটা ডেইরি ফার্ম আছে, সেই ফার্মের জন্যই এখানে কিছু প্রোডাক্ট সে উত্তোলন করবে, দোকানে নিবে, এটা বিক্রি করে সে লাভের আশাটা করতেছে। নেক্সট, আচ্ছা, এখানে তার সে রিস্ক ফ্যাক্টরগুলো কনসিডারেশন আনতেছে, যে তার এখানে চুরি হতে পারে, লোকাল কম্পিটিশন হতে পারে, এবং পলিটিক্যাল আনরেস্টের ব্যাপারটা সে বিবেচনায় নিচ্ছে।
আর এর জন্য সে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা সে জোরদার করতে চাচ্ছে এবং সে যথোপযুক্ত সে বলতেছে সিকিউরিটি মেজার্সের উইল বি টেকেন। আর সে মার্কেটের প্রতিযোগিতার সাথে টিকে ওঠার জন্য সে স্বল্প মুনাফা এগুলো বিক্রি করে সে প্রতিযোগিতাটায় টিকে থাকার প্রত্যাশা করছে। থ্যাংক ইউ। এবার আমাদের আলোচনার পালা। এই হঠাৎ করে এটা এরকম হলো কেন স্যার? প্রথম বছরে কেন 10% প্রফিট হচ্ছে, নেট প্রফিট হচ্ছে, পরের বছর 20%? কেন নয় যে শুরু থেকে এটা 30% বা 20%? এইটা আমার একটা প্রশ্ন। আর একটা হচ্ছে আপনি বলছেন ওনার সিকিউরিটি হচ্ছে ওনার, সে যতক্ষণ পর্যন্ত ইনভেস্টমেন্টের টাকা পরিশোধ না করছে তখন এটা তার ওনার সিকিউরিটি না। এটা হচ্ছে যে তার ইকুইটিটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। দেখেন আপনি এখানে আপনার ইনভেস্টমেন্টে আপনি বলছেন টোটাল ইনভেস্টমেন্ট 3,30,000 টাকা, কিন্তু ওনার সিকিউরিটি এন্ডিং হচ্ছে 3,28,000 টাকা, এখানে 2 লক্ষ টাকা কমে যাচ্ছে। এইটাও আমি ঠিক বুঝলাম না। পরের বছর ঠিক এরকম 70, এখানে হচ্ছে 228, এখানে বলছেন 320,000 টাকা, এখানেও 8,000 টাকা কমে যাচ্ছে। এটা ঠিক বুঝলাম না, একটু যদি প্রমিথিউস একটু বলেন। কমেন্টস। এইটাতে একটু ওনার সিকিউরিটি স্টেটমেন্টে এখানে তার নিজস্ব ইনভেস্টমেন্ট 1,30,000 টাকা, আর ইনভেস্টরের থেকে যে 2 লক্ষ টাকা প্রত্যাশা করছে এইটা নিয়ে তার 3,30,000। বাট সে এখানে একটা পেব্যাক টু ইনভেস্টর, সে ইয়ারলি কিন্তু 40,000 টাকা, 70,000 টাকা এবং 90,000 টাকা রিটার্ন করতেছে ইয়ারলি। সে ইয়ারলি এটা রিটার্ন করার পরে তার যে 3,27,495 টাকা হচ্ছে সেটা আসলে তার ওই অ্যাকচুয়াল 1,30,000 টাকা ইয়ারলি গ্রাজুয়ালি তার ওই মানে ইনভেস্টরের টাকা ফেরত দেওয়ার পরে এই টাকাটা গিয়ে তার শুধু নিজস্ব দাঁড়াচ্ছে। এতে দেখা গেছে যে 3,27,495 টাকা থেকে যদি আমরা ওই 1,30,000 টাকা বাদ দিই, আলটিমেটলি সে এই প্রজেক্টটা ব্যবসা করার পরে 3 বছর পরে তার মানে ইনক্রিজ ইন নেট প্রফিট শুধু তার এটা তারই থেকে গেলেও সেটা 1,27,495 টাকা বাড়বে। বাট এর মধ্যে কিন্তু সে ইয়ারলি 40,000 টাকা, 70,000 টাকা এবং 90,000 টাকা ইনভেস্টরকে পে ব্যাক করে যাচ্ছে। সে প্রফিটটা ওই যে 38% নেট প্রফিট ধরছেন, এটা বেড়ে যাচ্ছে, এটা ডাবল ট্রিপল, এটা তো গ্রাজুয়ালি বাড়ছে কারণ তার যেহেতু প্রফিট হচ্ছে আর তার ক্যাপিটালের সাথে সাথে প্রফিটও ইনক্রিজ হচ্ছে, দেন সেটা আবার মানে ইনভেস্টমেন্ট হিসাবে পরের বছরের শুরুতে গিয়ে তার বিজনেসটা একটু একটু করে এক্সপান্ড হচ্ছে। যাক, এটা পরে আবার আলাপ করে নিও, ইটস এ ট্রিকি ইস্যু। আবার আরো কোয়েশ্চেন্স? লতিফ সাহেব। এটা ঠিক ব্যবসা অর্থে কোয়েশ্চেন না, এটা একটা জেনারেল কৌতূহল এবং ওইখান থেকে প্রশ্নের উদ্ভব। আজকে যে 6টা প্রজেক্ট উপস্থাপন করা হলো তার মধ্যে একটা সদস্য নিজে বিনু রায় নাকি যেন, আর 5টা হলো নবীন উদ্যোক্তা, মানে আমাদের গ্রামীণ ব্যাংকের সম্মানিত সদস্যদের সন্তান। এদের মধ্যে 2-1 খুব উচ্চশিক্ষিত ইউনিভার্সিটি লেভেলে, বাকিটা এসএসসি বা এই পরিমাণ। কিন্তু একটা জিনিস আমার কাছে আমার দৃষ্টি আকর্ষণ করেছে, এটা হচ্ছে সবগুলি প্রজেক্ট তাদের নিজেদের নামে, যদিও তারা বর্তমান অবস্থানে আসার পেছনে তাদের মায়ের পরিচয়, তাদের অবদান আছে। এটা কি মায়ের ইচ্ছা এই প্রজেক্টগুলি নিজের নামে? এই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে মায়ের সাথে কোনো রকম মত বিনিময় হয়? কারণ মা এত সংগ্রাম করে এই পর্যায়ে আসছে, এটা আমার কাছে জাস্ট কৌতূহল। আরো কোয়েশ্চেন্স? প্লিজ। স্যার, আমি এই ল্যাবে আসার পিছনে আরেকটা কারণ ছিল যে আমি সোশ্যাল বিজনেস সম্বন্ধে জানতে চাই, যদিও আমি সোশ্যাল বিজনেস সম্বন্ধে কিছু জানি না, যে কীভাবে ফর্ম কীভাবে হয়, রেগুলেটরি কী বা কীভাবে করতে হয়। তবু আমি এখানে অনেকগুলো বিজনেস অ্যানালাইসিস করতে দেখছি যেগুলো নাকি ইন্ডিভিজুয়াল বিভিন্ন পার্সন তার নিজের ব্যবসা নিজের প্রফিটের জন্য করছেন এবং এর জন্য লোন চাচ্ছেন, যেটা নাকি আমরা বাংলাদেশ সরকার বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে চাই বা অন্যান্য জায়গায় চাই। হ্যাঁ, সো এটা যে কোনো ব্যাংকের কাছে চাইতে পারে, সেক্ষেত্রে হয়তো ইন্টারেস্ট দেওয়া লাগতে পারে। আমি এখানে কোনো প্রজেক্টে সোশ্যাল ইম্প্যাক্ট, স্টেক হোল্ডার ইনফ্লুয়েন্স আর কনজিউমার রিটার্ন, মানে কনজিউমারকে একটা কনজিউমার আমার থেকে চাল কিনছে, তাকে কি আমি 2 টাকা কমে দিতে পারবো যে 5% কমে আমি চাল দিতে পারবো? আমাকে যদি আপনারা লোন দেন তাহলে আমি এই কনজিউমার এই মার্কেটকে আমি 5% কমে আমি কম প্রফিট আমি চাল দেবো, বেশি চাল দেবো।
হ্যাঁ আমাকে 5 লাখের জায়গায় 10 লাখ টাকা দেন, আমি এখান থেকে সবাইকে 41 টাকার বদলে 40 টাকা আমি চাল খাওয়াবো, আমি কম প্রফিট করবো কিন্তু বেশি সেল করবো। সো এই জিনিসগুলো মানে যদি পরবর্তীতে রাখেন তাহলে বোধহয় মানে আমাদের ইনিশিয়েটিভটা আমরা যে আসছি সময় দিচ্ছি ওটাও আরো ফলপ্রসূ হবে। ধন্যবাদ। এই প্রশ্নটা অনেকের মনে আসছে হয়তো যে এটা সোশ্যাল বিজনেস কিভাবে হচ্ছে, সে টাকা রোজগার করতেছে। এটা এই যে শরীফুল যেটা করছে, শরীফুল তো না, হ্যাঁ শরীফুল যে করছে এটা, ওটা তার সোশ্যাল বিজনেস না। আমরা যারা বিনিয়োগ করছি তার সোশ্যাল বিজনেস, অর্থাৎ বিনিয়োগের লক্ষ্যটা হলো এই ছেলেটাকে বা মেয়েটাকে তার কর্মক্ষমতা বাড়িয়ে একটা জীবিকার সৃষ্টি করে দেওয়া, এটাই হলো আমাদের লক্ষ্য। আমরা টাকাটা বিনিয়োগ করছি কিন্তু নিজে মুনাফা অর্জনের জন্য না, ওকে মানুষ করে দেওয়ার জন্য, ওকে কাজে লঞ্চ করে দেওয়ার জন্য, এটাই হলো আমাদের। ওর তো স্বাভাবিক ব্যবসা, সেইটা ওরটা আমারটা দেখবা আমি কি জন্য দিচ্ছি, যে আমি বিনিয়োগকারী সে কি জন্য দিচ্ছে। সোশ্যাল বিজনেস হচ্ছে এমন জায়গায় বিনিয়োগ করা যে বিনিয়োগের পেছনে আমার মুনাফার কোনো উদ্দেশ্য, ব্যক্তিগত মুনাফার কোনো উদ্দেশ্য নাই। কাজে আমি যে টাকা দিচ্ছি সে টাকা যদি সে আমাকে ফেরত দিয়ে দিতে পারে তাহলে সম্পূর্ণ ব্যবসা তার, আমার কিছু নাই সেখানে। এটাই হলো মূল লক্ষ্যটা। দেখি আরো স্যার, এখানে যেটা আমি দেখতে পেলাম যে মানে যতগুলো বিজনেস, ঠিক আছে, সবাই নিজেদের বিজনেস নিয়ে বেশি, এখানে মানে কস্ট ড্রিভেন বিজনেস যেটা সোশ্যাল বিজনেস, সেটা কিছুটা গ্যাপ মনে হচ্ছে। কজ ইনভেস্টররা কি জন্য এখানে, যে মাত্র ব্যাখ্যা করলাম যে হ্যাঁ সেটাই স্যার আমাদের ব্যাখ্যা করেছেন, তার সোশ্যাল বিজনেস না। লাইক তবু তার যদি উপকার হয় অন্যান্য জিনিস যেগুলো হচ্ছে সেটা এক্সট্রা। আরেকটা ব্যাপার একটু পয়েন্ট আউট করতে চাই, এখানে সাস্টেনেবিলিটি ইস্যুটা একটু কম, কজ দেখা যাচ্ছে 3-4 বছর 5 বছর পরে তারা যে প্রজেক্টের রেভিনিউটা করছে সেটা অনেক কম। আবার হয়তো তারা একজন বলে দিল যে আবার লোন নিতে হবে, আবার বিজনেস করতে হবে, 5 বছরের জন্য আবার নতুন করে ফিনান্সিয়াল প্ল্যান বানাতে হবে। সো মানে এরকম কি কিছু তারা বিজনেস প্ল্যানটা নিয়ে আসতে পারে না, যে 5 বছর পরে হয়তো তাদেরকে আবার লোন নেওয়া লাগছে না, তারা নিজেরাই অন্য কিছু একটু ছোট আকারে হলেও শুরু করতে পারে, একটু লিন ওয়েতে যাতে আগাতে পারে। অথবা ব্যবসা বড় করতে হলে পয়সা লাগে সব সময়, কিছু লাগবেই স্যার, সেটা ঠিক আছে। এছাড়াও মানে সবাই করে। আবার তাদের এখানে একটু ব্র্যান্ডিং এর ব্যাপারটা আছে। লাইক তুমি সালমান রহমানের ব্যাংকের লোন বন্ধ করে দাও, কেমন চলে ব্যবসা দেখো, তখন বোঝা যাবে। এগুলোই অ্যাকচুয়ালি আমার অ্যাডভাইস ছিল তাদের প্রতি। নেক্সট স্যার বলো এদিকে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এখানে তো আমরা দেখতে পাচ্ছি, আমরা কনভেনশনাল ব্যাংকিং বা যেখানে আমরা কোনো একটা ফাইন্যান্স করি তখন আমরা যেটা দেখি যে ক্লায়েন্ট অনেক ভালো কিছু দেখায়, সে প্রজেকশন দেখায়, ফাইন্যান্সিয়াল প্রজেকশনস, এবং তার সব কিছু খুব ভালো, তার এই লেভেলে গেলে সে এই প্রফিট করতে পারবে, সব কিছু ঠিক আছে। তারপর টাকা নিয়ে যায়, টাকা নিয়ে সে ইনভেস্ট করে, সেখানে কিছুদিন দেওয়ার পরে সেখানে দেখা যায় যে কমপ্লিটলি ফেইল্ড। আমার প্রফিটও, আমার ইন্টারেস্টও গেল, আমার ব্যাংকের পুরো লোনটাই ব্যাড ডেট হয়ে গেল। এখন আমরা এখানে যেহেতু ইনভেস্ট করব, আমরা এখান থেকে কোনো রিটার্ন আশা করব না, কিন্তু আমার ইনভেস্টমেন্টটা ব্যাক আশা করব। এখানে ইথিক্যাল একটা গ্রাউন্ড কিন্তু থেকেই যাচ্ছে। এখন আমরা এটা কিভাবে এনশিওর করতে পারবো, বা এখানে লিগ্যাল ফ্রেমওয়ার্কে এই ইথিক্যাল গ্রাউন্ডটাকে নিয়ে আসে? কারণ আমরা দেখি যতই ইথিক্যাল হোক না কেন। এটার আমি সংক্ষেপে একটা জবাব দিই। ব্যাংক যখন ঋণ দেয় সে ব্যবসার রিস্কটা নিচ্ছে না। জি, ব্যবসার রিস্ক পুরোটাই হলো যে ঋণ নিচ্ছে তার উপরে, ফেল করলেও আমার টাকা ফেরত দিতে হবে। জি, এটাই হলো ব্যাংকের মনে। এখানে সম্পূর্ণ ভিন্ন। এখানে আমি ইনভেস্টর, কাজে আমি রিস্ক নিচ্ছি, কাজে এখানে আমাকে ঠকানোর কেউ নেই। আমি মনে করলাম যে এটা ভালো ব্যবসা হবে, এই জন্য আমি টাকাটা বিনিয়োগ করছি। কাজে বিনিয়োগকারী তো রিস্ক পুরোটাই নেবে, রিস্ক না হলে তো ব্যবসা হবে না, এবং পুরো টাকা মার যেতে পারে, ব্যবসা মার গেল, এগুলো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করে আর লাভ হবে না, কারণ মালিক তো আমি যেহেতু বিনিয়োগ করেছি আমি মালিক। কাজে সে ঋণ আর বিনিয়োগের মধ্যেই হলো তফাৎ। স্যার কিন্তু এখানে দেখা মানে যেটা আমরা বলতে চাচ্ছি যে প্র্যাকটিক্যালি সে লাভ করেছে কিন্তু সে ফাইন্যান্সিয়ালি দেখাচ্ছে সে লস করছে, কিন্তু আমি তো তাকে সেই বিজনেসটা ওভারসাইট করতে পারবো না। কেন পারবো না? আমার ব্যবসা আমি ওভারসাইট করবো না? ব্যবসা তো আমার, তুমি ভুলে যাচ্ছ কেন? আমি বিনিয়োগকারী, আমি ব্যবসার মালিক, কিন্তু আমি এত কথা হচ্ছে যে কিন্তু যতই শরীফুল ইসলাম ডেইরি ফার্ম বলুক, কিন্তু মালিক কিন্তু গভর্নমেন্ট টেলিকম ট্রাস্ট অথবা আরেকজন ব্যক্তি যে টাকাটা দিচ্ছে, ও টাকা ফেরত দিয়ে দেওয়ার পরে সে পুরা মালিক হবে, শরীফুল ইসলাম কোম্পানি হয়ে যাবে সে, এর আগে না। এমনি উপরে নাম ঠিক আছে, কিন্তু মালিকানা কাগজপত্র হলেও মালিকানা হলো। থ্যাংক ইউ স্যার। এটা পরিষ্কার থাকতে হবে জিনিসটা, বিনিয়োগ তো এটা। ওখানে কাগজপত্র মালিকানা সম্পূর্ণ হলো, যে বিনিয়োগ করছে তার, সে দিচ্ছে 5% ইনভেস্টমেন্ট,
তার নিজের ইকুইটি হলো 5%, 10%, 20%, 80% দিয়ে দিচ্ছে, সে হলো বড় শরিক। তার গলার জোর বড়, তার আইনের জোর বড়, সবকিছু বড়। এটাই হলো। এখানে ভাস্কর কি বলতে চাচ্ছেন? একজন বলছিলেন যে দেখা যাচ্ছে 3 বছর পর তাকে আবার লোন নিতে হচ্ছে। এখানে আমি একটুখানি ক্ল্যারিফাই করতে চাই যে 3 বছর পর যদি তাকে আবার লোন নিতে হয়, এটা কিন্তু তার ব্যর্থতা না, বরং এটা তার সফলতা। যাতে সে একটা লোন নেওয়ার একটা সে আরো বেশি এলিজিবল হচ্ছে লোন পাওয়ার জন্য। সো আমি যেটা বলবো, এটা একটা তার জন্য একটা সাকসেস ফ্যাক্টর। এবং যে কোনো বড় বিজনেসে কিন্তু লোন নিয়ে বিজনেস করে, এবং এটা উনি হয়তো গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে বা গ্রামীণ টেলিকম ট্রাস্ট থেকে ফান্ডিং পেয়ে বিজনেস করছে, কিন্তু যে কোনো বিজনেস ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেস করে, যে কোনো বড় বড় বিজনেস। থ্যাংক ইউ। এবার শেষ, আমাদের সময় শেষ হয়েছে, লাস্ট কোয়েশ্চেন। আমি একটু বলতে চাই, আমি বর্তমানে একটা সোশ্যাল বিজনেস একটা প্রজেক্টে আমি আছি। আমি গ্রামীণ ট্রাস্টের সাথে, আমি সাম্পান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তো আমি ব্লাইন্ডদের নিয়ে একটা প্রজেক্ট আমাদের অলরেডি রানিং আছে, তো আমি এটা ফেস করতেছি। হ্যাঁ, আসলে সোশ্যাল বিজনেসটা এটা মানে এটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, আমরা চ্যালেঞ্জকে আমরা এস্টাবলিশ করব। তো আমি ব্যবসা শুরু করার পর কিছু প্রতিবন্ধকতা আসছে, কিন্তু সেটাকে আমরা ওভারকাম করে যে ইনভেস্ট যখন চ্যালেঞ্জ হয়ে যায় তখন আবার রিইনভেস্ট করতে হয়, এটাই নিয়ম। হ্যাঁ, আমরা কিন্তু এখন ব্লাইন্ড পিপল যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের নিয়ে আমরা কাজ করতেছি, যারা চোখে দেখে না বা যারা ফিজিক্যালি, আমরা একটা খাতা বাইন্ডিং এর একটা প্রজেক্ট চালাচ্ছি। তো এখানে কি করেছি আমরা, ইনভেস্ট আমাদের কিন্তু এটা প্রথমে এটা লস হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা এখন আমাদের লস সমান লস। আমরা কি করেছি, আমরা আরো ইনভেস্ট করেছি। আমরা রিসেন্টলি স্যার আমি অ্যানাউন্স করতেছি, আমরা এই ব্লাইন্ডদের জন্য আমাদের থেকে জিটিএস থেকে একটা গাড়ি অনুমোদন করা হয়েছে আর কি। আমরা একটা বিজনেস সোশ্যাল বিজনেস ফর্ম করে একটা গাড়ি এদের দিচ্ছি, যে গাড়িটা বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবে, বিভিন্ন কলেজে যাবে, যে খাতা বিক্রি করবে, প্লাস এই সোশ্যাল বিজনেসের উপর একটা মানে যারা তরুণ প্রজন্ম, এদের কানের কাছে দোরগোড়া পৌঁছানোর জন্য। তো এটা একটা চ্যালেঞ্জকে আমাদের ওভারকাম করতে হবে। ওই চ্যালেঞ্জ মনে থাকতে হবে এবং সেই মোকাবেলা, এটাই আর কি। আমি একজন এন্টারপ্রেনার, এই হিসেবে আপনাদের আমি জাস্ট এটা শেয়ার করলাম আর কি। আপনারা বিভিন্ন প্রতিবন্ধকতা আসবে, বাট এটাকে ওভারকাম করে যেতে হবে, তৈরি থাকতে হবে। তো ওই গাড়ির ব্যাপারটা আবার সাবধান থেকে, ওটার কস্ট কিন্তু প্রজেক্টের উপরে পড়লো, ওইটা আরো গর্ত যেন বড় হয়ে না যায়, এটাই খেয়াল রেখো। এটার হিসাব টিসাব করে গাড়ি দিছো না হিসাব না করে গাড়ি দিয়ে দিছো, এটাই পরিষ্কার থাকবে। কারণ গাড়ি দিতে গেলে এটা মাথা ভারী, এমন মাথা ভারী হবে যে এটা আর কোনোদিন আর উঠতে পারবে না। এটা না, সবকিছু, ড্রাইভারের কস্ট, তেলের কস্ট, আর তেল মারার কস্ট, সবটাই বলতে পারে, সব এই প্রজেক্টের উপরে পড়ে যাবে। কাজে ওইটা খুব ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। এখানে আমরা শেষ করি। শরীফুলকে আমরা জোরে একটা হাত তালি দিই, যদিও সে উপস্থিত থাকতে পারলেই আজকে। এখানেই আমাদের এটা শেষ হলো সেকেন্ড সেশনে, বাকি অংশগুলো শেষ হলো। এরপরে গ্রুপ ডিসকাশন হবে, আমাদেরকে খসরু বলবে গ্রুপ ডিসকাশনের কে কোথায় বসবে, সেটা আধা ঘন্টা 45 মিনিটের জন্য গ্রুপ ডিসকাশন। পরে আমরা ফাইন্ডিংসগুলো নিয়ে আবার প্ল্যানারিতে বসবো 45 মিনিট পরে। খসরু। আসসালামু আলাইকুম। আমাদের সবার কাছে একটা এরকম গ্রুপ লিস্ট আছে, দেখেন এখানে গ্রুপ দেওয়া আছে ABCDEF, আমাদের 6টা প্রজেক্ট। এখানে প্রজেক্টের নাম দিয়ে আছে এবং সবার নাম দিয়ে আছে যে প্রজেক্টে সিলেক্টেড হয়েছেন। তো এখানে আমাদের এই মেইন রুমে A থেকে D পর্যন্ত 4টে ডিসকাশন হবে। এখানে এই গ্রুপে প্রমিথিউস সিদ্দিকী, উনি বলে দিবেন। তারপর বি গ্রুপে আছেন আলবাব হাবিব, উনি হেল্প করবেন। সি গ্রুপে আছে আবু এম মুনাইম, সে হেল্প করবে আপনাদের। আর ডি গ্রুপে আছেন হলো রুবায়েত খন্দকার, সে হেল্প করবে। আর ই গ্রুপটা আমাদের এই বাইরে করিডোরে এখানে বসার ব্যবস্থা আছে, ওখানে ই গ্রুপের ডিসকাশনটা হবে, এটা মারুফ মহসিন সে হেল্প করবে। আর এফ গ্রুপটা এই বের হয়েই সামনের দিকে যে করিডোরটা আছে ওখানে গ্রামীণ সামাজিক ব্যবসা, শক্তি সামাজিক ব্যবসা, ওখানে এই এফ গ্রুপের ডিসকাশনটা হবে। আর এই ক্ষেত্রে হেল্প করবে মোহাম্মদ আনোয়ার হোসেন। Many of you have complained that you couldn't follow because bulk of the discussion is in Bangla. I understand that it's difficult, but we are trying to see how
we can make it as much as possible in English to make it easy for you who are listening to the conversation here in Bangladesh. Our problem is some of them cannot speak English at all, so we have to let them speak in Bangla. What we could have done is sort of some kind of simultaneous translation of kind, but we don't have that facility. Over time probably we'll try to do that. We are trying to make as much as possible to have the conversation language as English. So we'll try to improve on that, but we have to accept that some presentations and discussion will be in Bangla because we don't want to shut them off because they can't speak English. So we'll let them speak out, but speaking in Bangla. So we have to find out a way how to kind of give an overview or a translated view of the English conversation. So this we'll try in future, but in the meantime we'll try to see how English language can be made into more and more in the discussion. What we do, at least this time we tried, send out all the information of the projects. These are all in English, so at least you know which projects they are discussing. And you'll see it on the screen, all the project. Already you have received it in details. So when the presentation is made in Bangla, you can see it in the text and the tables in English. So this will be another way to overcome that. But we are very happy that you participate. That's very encouraging for us, and we look forward to seeing you all the time, every month that we hold this design lab. It's very interesting, very thrilling. Not only you see the discussion part, also the reporting part, what's happening with the ones that we accepted in the previous design lab, how they grew up as a business. So this is what we should be doing. Let me quickly go over, because we'll have about 15 minutes to go through. Maybe we'll extend it a little bit, but not much, because we have to go back to our session. One question came on Habib Dairy Farm today, how to prevent death of cows and how to get the veterinary services. This question was also asked on the floor, and the answer was there are facilities provided by the government at each sub-district level, a veterinary service and so on. This could be accessed and find a way how to make it easy once we are organized. In a disorganized situation, you don't get the veterinary service and so on. But in an organized service, it would be possible to have a monthly visit or a weekly visit, mutually one visit to the office, another visit to the spot by the doctor, by their assistants. We cannot force anybody to speak in English because it's a choice of the person whether to speak in English or in Bangla. So they are actually enjoying it. So I proposed, suggested that in future, maybe we should have simultaneous translation in English. So if anybody would volunteer to do that or come up with an idea how we do that, that will be very helpful. If it is not verbatim translation of what is being said, just a briefing of what has been said is very important. They are taking keen interest in what you're saying. They even asked about the veterinary services and all the things that you have raised. What is the position in Bangladesh about providing veterinary service? Is it real? Is it something missing and the whole thing? So it's a very interesting thing. People are taking a lot of interest in so many different countries. As I said, I couldn't finish. They keep coming. There's lots of questions. Now he's suggesting whether I should go back after we finished everything to answer the remaining questions because it's a non-stop comments. So this is a good sign when people are taking time to ask you questions and confronting you on issues. This is a very good sign. We're very happy about that. So let's go to Group B. And I thank all the international participants. You have been listening to what I just said. So I thank you all for your taking interest. We'll try our best to see how to make the Bangla portion translated at least briefly to keep you in the conversation so that you don't lose us in the conversation. Now we move on to Group B presentation. Go ahead. Thank you, sir. I'll be presenting the Group B findings that we've discussed during the meeting. Group B was Ahona Fashion, and the team leader was Shami Manwar, and I was the rapporteur. Ahona Fashion, just to give you a brief outline of how it stands at this moment, is
handicraft manufacturing. They manufacture all sorts of goods, which is mostly handicrafts. They have 32 full-time workers and almost 2,000 field workers. Now, the marketing channel that has been ongoing in this business is that they sell to retailers, retailers sell to other retailers, and then to customers, and then to final consumers. What they're trying to do is to see what the next step of their business should be like. Unfortunately, they haven't been able to provide us with ample financial details, for which we have put the overall project as a weak, but the project has immense potential, is what we thought. So in terms of, does the project state clearly the primary objectives and the subsidiary objectives? Well, they employ people from their rural area where a lot of illegal activities and a lot of illegal trading has been going on. So in that way, they do serve the project primary objectives and the second subsidiary objectives. And it is also well defined. However, the plan for improvement or the plan for next development is not adequate, but realistic and needs more work. The entrepreneurs are definitely dependable because they have been associated with us over time. However, it is not clear and requires, the project size is not clear and requires more information. Overall, the information is somewhat incomplete and insufficient, which is why we have to sort of revisit the financial statements. One other information that came out from the discussion is that what they're looking for is someone to take up their marketing section, for which they need marketing research, product development, quality assurance, or quality, basing quality on research and development, and marketing channel selection. Current agendas to expand production are, the other agenda that came up was that the indigenous or the people who are working there, this was one of the discussions, that why should they work for Ohana Fashions when they can very easily earn 5,000 taka, when they'll be earning 2,000 taka over here, whereas they'd be earning 5,000 elsewhere, doing the illegal trades. Well, the criteria were that this has far more dignity, it's risk-free, and it's hassle-free. That's all from me. Thank you. Now, questions on this? Any question?